তুরস্কের গোয়েন্দা বাহিনী MIT মিল্লিত ইস্তেকবারাত তেশকিলাতে, যেটা এভরিবেশন, বলা হচ্ছে তারা সরকারকে সর্বোচ্চ সতর্ক সংকেত দিয়ে বলেছে ইরানকে যেভাবে ভেতর থেকে ঘুণে ধরে গেছে মোসাদ এজেন্টদের, অর্থাৎ ইরানের রন্ধে রন্ধে প্রবেশ করেছে যেভাবে মোসাদ, তুরস্কের মধ্যে মোসাদ এভাবে প্রবেশের চেষ্টা করছে এবং ঢুকে গেছে। অনেক ক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইরানের মধ্যে যে এত মোসাদ এজেন্ট, এটা কি ইরানের আক্রমণের আগে বোঝা গেছে? যেদিন আক্রমণ করছে দেখছেন, মাত্র 12 মিনিটে 20 জন টপ ব্যক্তি ইরানের এক অ্যাটাকে শেষ। মানে এক অ্যাটাক মানে এক অ্যাটাক, একসঙ্গে যে অ্যাটাকটা হয়েছে, একটা বিমান দিয়ে না, ড্রোন বিমান অনেকগুলো ব্যবহার হয়েছে, কিন্তু 12 মিনিটে একসঙ্গেই 20 জনকে মেরে ফেলছে। আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো, ড্রোন স্টোরেজ গুলোকে উড়িয়ে দিয়ে চলে গেছে, কি বলে মিসাইল স্টোরেজ গুলো। তবে ইরান এখানে কিছু কৌশল নিয়েছে, কিছু ডামি মিসাইল স্টোরেজ তৈরি করে রেখেছে, যারা উপর থেকে দেখবে ওরা মারবে। কিন্তু এর মধ্যে ইরানের কিছু ড্রোন, কিছু মিসাইলও নষ্ট হয়েছে, সব যে হয়নি তা না। কিছু ফেক বা ডামি স্টোরেজও মেরেছে ওরা আকাশ থেকে দেখে দেখে। এটা ইরান সফলভাবে করেছে, কিন্তু ধ্বংস হয়েছে, কিছু হয়নি তা না। MIT তুরস্ককে বলছে, সরকারকে বলছে তাদের মিলিটারি প্রজেক্ট গুলোতে, স্টেশন গুলোতে এবং তারা যে সাম্প্রতিক সময় ড্রোন, মিসাইল, যুদ্ধ বিমান, অনেক মূল্যবান যুদ্ধাস্ত্র তৈরি করছে এবং পৃথিবীকে চমকে দিচ্ছে তাদের মিসাইল আসছে। সাম্প্রতিক সময় আমরা অনেকগুলো খবর আপনাদের দিয়েছি। তারা বিশ্বকে চমকে দেওয়ার মতো যে নতুন নতুন, এই যে সেদিনে একটি তাদের নতুন বোমা আপনারা বলেছিলাম, নন নিউক্লিয়ার একটি বোমা, মনে আছে গাজব? এটা যে কি ভয়ঙ্কর, এটা 1 কিলোমিটারকে তামা করে ফেলবে। তো সেই গাজব বা এই যুদ্ধ বিমান, 5ম প্রজন্মের যুদ্ধ বিমান ইরান তুরস্ক তৈরি করে ফেলেছে। এটাও 35কেও বিট করার ক্ষমতা রাখবে। নতুন নতুন তাদের ড্রোন যারা তৈরি করেছেন, যেই কারখানা এবং যারা এগুলো করছেন, এই ব্যক্তিদের টার্গেট করে এবার ইসরায়েল মাঠে নামবে তুরস্কের। এদেরকে শেষ করবে, যেভাবে ইরানের বড় বড় পরমাণু বিজ্ঞানীদের শেষ করছে, এবার তাদেরকে শেষ করবে। দ্বিতীয়ত, রকেটসান বা বাইরাক্তার প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠান, এই মালিকদেরকে টার্গেট করবে এবং রাজনৈতিক বিভাজন তৈরি করে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে দখলদারদের ইন্টেলিজেন্স ইরানের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এটা কে বলছে? MIT, তুরস্কের সবচেয়ে বড় গোয়েন্দা বাহিনী, যেটাকে হাকান ফিদান বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। তুরস্কের MITর শ্রেষ্ঠত্ব যার হাত ধরে, তার নাম হলো হাকান ফিদান, যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। পূর্বে তিনি, হাকান ফিদান, ছিলেন এই গোয়েন্দা বাহিনীর প্রধান। বলা হচ্ছে এরদোয়ানের পরে হয়তোবা তুর্কি প্রেসিডেন্ট হতে পারেন এই হাকান ফিদান, এমনটিও বলা হয়। তো ইনি আবার ইরান বান্ধব, অর্থাৎ ইরানের সাথে তার রিলেশন ভালো। এক একটা ব্যক্তির এক একটা ধরন থাকে না। হাকান ফিদান মানে হলো, হাকান ফিদান ইরানে পড়াশোনা করেছেন, এমন তথ্য আসে, বিভিন্ন কারণে অনেক বিষয় বলা হয়। তিনি এবার ইরানের সাথে সম্পর্ক ভালো রাখেন, বা ইরান প্রতি তার একটা ভালোবাসা আছে আমাদের মতো। তো বলা হচ্ছে তুরস্ক তার ইন্টেলিজেন্স বাহিনীর মাধ্যমে যে তথ্য পেয়েছে, তুরস্কের কয়েকটি বড় জায়গায় বড় রকম গুপ্ত হত্যার পরিকল্পনা করছে দখলদারদের এজেন্সি। এক, রাজনৈতিকভাবে কিছু ব্যক্তিকে মারবে যারা তুরস্ককে ধরে রেখেছে, যারা তুরস্ককে মুসলিম সালতানাত বলবো না, একটা ইসলামিক প্রজন্মের দিকে নিয়ে যাচ্ছে, বা একটা শক্তিশালী ইসলামিক শাসন ব্যবস্থার দিকে নিচ্ছে, সেই সব পলিটিশিয়ানদের টার্গেট করছে। দ্বিতীয়ত, রাজনৈতিক হিংসা ছড়াবার জন্য ভেতরে একটা গ্রুপকে কাজ করছে, অর্থায়ন করছে তাদের মধ্যে, এবং এজেন্ট, তারা মোসাদের এজেন্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তাদের নিয়োগের জন্য বিশাল বিশাল লবিং করছে তারা গোপনে, এদেরকে এই পদে বসাতে হবে। এর মধ্যে একটা ছিল ইস্তানবুলের মেয়র, যাকে গ্রেফতার করে তুরস্কের এরদোয়ান জেলে ঢুকে রাখছে। তারপর তুরস্ককে সামরিক ক্ষেত্রে যারা প্রসারিত করে দিচ্ছে বিশ্বময়, এবং আগামীর দিন তুরস্ক পশ্চিমা দুনিয়া বলি, দখলদার দেশটি বলি, তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে। এইসব বড় বড় বিজ্ঞানীদের টার্গেট করবে তুরস্কের।
তাদের পিছনে ইতিমধ্যে এজেন্সিকে লাগানো হয়েছে, কিন্তু খুব একটা সফল হতে এখনো পারেনি তারা। তার প্রধান কারণটি হলো তুরস্কের এমআইটি যেহেতু হাকান ফিদানের তৈরি, এই ব্যক্তি তো আল্লাহ দিলে একটা জিনিস, যতগুলো মোসাদ পরিকল্পনা করে অপারেশন করেছে পৃথিবীর বিভিন্ন দেশে, তুরস্কে এসে তারা বারবারই ব্যর্থ হয়েছে। তুরস্কের মাটি ব্যবহার করে, তুরস্ক কিন্তু প্রচুর ইহুদি বসবাস করে, তুরস্কের বড় বড় ব্যবসায় কিন্তু ইহুদি, তো এখানে তাদের এজেন্টরা আসা খুব সহজ, তুরস্কে আসা। তো দখলদারদের এজেন্টরা তুরস্ক থেকে ইরানে বড় বড় হামলার পরিকল্পনা করে বারবারই ব্যর্থ হয়েছে, তুরস্কের এজেন্সি তাদের আটকে দিয়েছে। ইসমাইল হানিয়াকে টার্গেট করে, ইসমাইল হানিয়া তুরস্কে প্রকাশ্যে চলেন, মসজিদে নামাজ পড়ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরছেন, তার তো একাধিক বউ আছে ইসমাইল হানিয়ার। তুরস্কে যেই ওয়াইফ মানে তার স্ত্রী থাকতেন, তিনি প্রকাশ্যে নামাজ পড়তেন, মানুষের সাথে মিশতেন, তাকে একটা টোকা দিতে পারতো না। কারণ কি? এমআইটি তাকে ছায়ার মতো ঢেকে রাখত। ফিলিস্তিনের বড় বড় বিজ্ঞানী যাদেরকে আশ্রয় দিয়েছে তুরস্ক, তাদের ছায়ার মতো ঢেকে রাখে তুরস্কের এমআইটি। ফিলিস্তিনের বিজ্ঞানী, বুঝতে পারছেন তো, সবচেয়ে ডেঞ্জার যাদের দখলদারদের জন্য। এরা পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া গিয়ে গুপ্ত হত্যার শিকার হয় ফিলিস্তিনের বিজ্ঞানীরা, মেধাবীরা, তরুণরা। কিন্তু এরা দেখবেন কখনো শুনবেন না তুরস্কের মাটিতে ফিলিস্তিনিদের মারতে পেরেছে, হামাস নেতাকে মারতে পেরেছে, অথচ বহু হামাস নেতা তুরস্কে থাকে। এই ইসমাইল হানিয়া তুরস্কে থাকতেন আর কাতারে থাকতেন, টোকা দিতে পারে নাই। তার মানে তুর্কি গোয়েন্দা বাহিনী এত স্ট্রং এবং মোসাদের প্রতিটি ফাঁদ তারা বের করে ফেলে, এবং সাম্প্রতিক এক বছরে কয়েক শত মোসাদ এজেন্ট ধরা পড়েছে তুরস্কের ভেতরে, বুঝতে পারছেন? কিন্তু ইরানে তারা সফল হয়েছে। তো তুরস্ক তার আধুনিক প্রযুক্তি বা গোয়েন্দা বাহিনীকে এত মানে কি বলবো, যে এত প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত বা কি বলবো যে মানে আন্তর্জাতিক মানের একটা গোয়েন্দা বাহিনী তৈরি করেছে এমআইটি কে, যে এটা তারা মোসাদকে এখন বিট করছে। এখন বলবেন যে মোসাদ আরো উপরে, না, আসলে মোসাদ গুপ্ত হত্যা বেশি করে, মুসলিম গোয়েন্দারা গুপ্ত হত্যা করে না। যেমন আইএসআই কিন্তু খুব ডেঞ্জারাস একটা গোয়েন্দা বাহিনী, কিন্তু এরা খুব একটা গুপ্ত হত্যা করে না। এরা ধরেন যখন কোন একটা অপারেশন করে, তখন তারা পাল্টা একটা অপারেশন করে, প্রতিশোধ হিসেবে এটা করতেই হয়। পাকিস্তান করে, ভারত করে, ভারত করে, পাকিস্তান করে, এটা। কিন্তু একটা মুসলিম দেশের শিক্ষা সভ্যতার মধ্যে একটা বিষয় থাকে যে বিনা কারণে কাউকে হত্যা, এই যে বিষয়গুলো থাকে, কিন্তু রক্তের বদলা রক্ত, এই জিনিসগুলো আছে। তো এখন ইসরায়েলের নেক্সট টার্গেট তুরস্ক, এবং তুরস্কের গোয়েন্দা বাহিনী সরকারকে এই সতর্ক বার্তা দিয়েছে। এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব তুরস্কের স্পেশালিস্ট কোনো অতিথিকে নিয়ে। আসেন পাকিস্তান বিষয়ে কিছু খবর দেয়। পাকিস্তানের আগামী 5 তারিখ থেকে তেহরিকে ইনসাফ বিশাল শোডাউনে নামছে, বিশাল বিক্ষোভে নামছে পুরো পাকিস্তান জুড়ে। কিন্তু আজকেই নেমে গেছে বিশ্ব ইমরান খানের পক্ষে। আমেরিকা, ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, কয়টা দেশের নাম বলবো, পুরো পৃথিবীতে পাকিস্তানিরা ইমরানের পক্ষে মাঠে নেমে গেছে। এতদিন এই বিক্ষোভগুলোর পোস্টারে থাকতো নওয়াজ শরীফ বা শাহবাজ শরীফের ছবি। এবারই প্রথম কোন পলিটিক্যাল ম্যানদের ছবি আসেনি, আসছে একজন আর্মি অফিসারের ছবি, যার নাম সৈয়দ ফিল্ড মার্শাল আসিম মনির। বুঝতে পেরেছেন, ইমরান খানের প্রধান শত্রু হিসেবে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে এবার বিশ্বের কাছে তুলে ধরছে পাকিস্তানিরা। প্রতিটা দেশে পিটিএর কর্মীরা বা পাকিস্তানিরা রাস্তায় নেমেছে ইমরান খানকে একটি মানে মুক্তির জন্য। ইমরান খানের বিরুদ্ধে যে আসিফ মনির একটা মিথ্যা প্রহসনের রায় দিয়ে তাকে হত্যার পরিকল্পনা বা জেলে আটকে রেখে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, এটার বিরুদ্ধে এবার পুরো পাকিস্তানি জাতি সোচ্চার হচ্ছে। 5 তারিখ থেকে পুরো পাকিস্তান ব্লক করার প্ল্যান, আর আজকে থেকে শুরু হইল বিশ্বময়। পৃথিবীর প্রতিটি দেশে হাজারো পাকিস্তানিরা রাস্তায় নেমেছে আসিফ মনির পোস্টার ধরে, এবং তাকে বলছে পাকিস্তান ন্যাশনের ভিলেন, পাকিস্তান জাতির ভিলেন। আসিফ মনিরের মেয়াদ শেষ হবে এই বছরের নভেম্বরে। বলা হচ্ছে এই 3-4 মাস বা 4-5 মাস, আর কয় মাস আছে, নভেম্বরে শেষ হবে। কিন্তু আরেকটা ভয়ও আছে, কারণ আসিফ মনির প্রতিটা পাকিস্তান সেনাবাহিনী যারা চেয়ারে বসেন তারা সহজে বিদায় নেন না, তারা এক্সটেনশন নেন। ধরেন পারভেজ মুশারফ সেনাপ্রধান হয়ে বিদায় নিতে চাননি, এক্সটেনশন নিয়েছেন, এমনকি ক্ষমতাও দখল করেছিলেন।
মিস্টার কিয়ানি তিনি এসেও তার মেয়াদ 3 বছর পরে সে চলে যাবে না, তিনি সরকারের কাজ মাথায় বন্দুক রেখে এক্সটেনশন নেন। এক্সটেনশনটা দেয় কে? সরকার, প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতা তো পাকিস্তান সেনাবাহিনীর হাতে সব, যেটা বলে পাকিস্তান সেনাবাহিনী সেটাই প্রধানমন্ত্রীকে করতে হয়। শুধু ইমরান খান ছিল ব্যতিক্রম, যেই কারণে ইমরান খানকে আর ক্ষমতায় বসতে দিতে চায় না সেনাবাহিনী। মিস্টার কিয়ানির পর কে আসছে? মিস্টার রাহেল শরীফ, তিনিও চেষ্টা করেছিলেন, তিনি মনে হয় পাননি। এরপরে আসছেন কে? মিস্টার বাজওয়া, তিনিও এক্সটেনশন নিয়েছেন, একবার নিয়েছেন তারপর আবারও নেওয়ার চেষ্টা করছেন। তার এই 2 নম্বরের কারণে আসিফ মনির, যিনি বিদায় নেবেন, মানে যিনি রিটায়ার করবেন, রিটায়ার না করে তাকে সেনাপ্রধান করা হয়েছে। তার কিন্তু মেয়াদ শেষ সেনাপ্রধানের। একদিনের কয়েক ঘন্টা ব্যবধানে নওয়াজ শরীফ চালাকি করে তার এই পদে বসাচ্ছেন ইমরানকে শেষ করার জন্য। কিন্তু লাভটা হলো কি? তাকে বসানো হইলো, কিন্তু নওয়াজ শরীফকে আর প্রধানমন্ত্রী করেনি মিস্টার কি আসিফ মনির, করছেন তার ভাই, যেটা বলদ সেনাবাহিনীর বেশি ডরাবে, শাহবাজ শরীফকে। তো যদি বন্দুক ঠেকিয়ে মিস্টার আসিফ মনির আবারও এক্সটেনশন নেন, তাহলে পাকিস্তান সেনাবাহিনী 2টো ভাগে বিভক্ত হয়ে যাবে। পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা বলছেন পাকিস্তান সেনাবাহিনী তাদের এই টপ জেনারেলদের উপর ব্যাপক ক্ষুব্ধ, এবং আজকে যে পুরো পৃথিবীতে ইমরান খানের বাহিনী আসিফ মনিরের বিরুদ্ধে প্রশ্রয় প্রদর্শন করছে, তাকে ভিলেন হিসেবে দেখাচ্ছে, এটা আসিফ মনিরের আগামী দিনের জন্য খুবই টেনশনের। মিস্টার বাজওয়া কিন্তু হারিয়ে যাওয়া একজন লোক, ক্ষমতা ছেড়ে মানে বিদায় নেওয়ার পর তিনি পাকিস্তানেও বোধহয় নেই, মানুষকে মুখ দেখাতে পারে না, মাস্ক পরে চলেন, তার ফ্যামিলিকে প্রকাশ্যে চলতে পারে না, এত ঘৃণিত হয়ে যান এইসব কারণে। তো আসিফ মনির যদি নভেম্বরে বিদায় নেন তো ভালো, যদি না নেন তিনি আরো অনেক বড় আকাম করে যাবেন।